একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের এই স্পেশাল রিভিশন ক্লাসে স্বাগত। নতুন সেমেস্টার সিস্টেম নিয়ে অনেকের মনেই কি একটু ভয় কাজ করছে? মনে কি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শুধুমাত্র এমসিকিউ দিয়ে কিভাবে ভালো রেজাল্ট করা সম্ভব? আচ্ছা, একদম চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি মন দিয়ে করার পর ইংরেজি সেমেস্টার 1-এর ভীতি একেবারে ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আজ চার্লস এবং ম্যারি ল্যাম্বের লেখা টেলস ফ্রম শেক্সপিয়ারের ম্যাকবেথ গল্পটির এমনভাবে লাইন বাই লাইন বিশ্লেষণ করা হবে আর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এমনভাবে আলোচনা করা হবে যে পরীক্ষার খাতায় যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন উত্তর একেবারে চোখের সামনে ভাসবে। তো চলো আজকের এই দুর্দান্ত সেশনটা শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলোকে মূলত 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, আমরা শিখব সেমেস্টার 1 পরীক্ষার কিছু অবার্থ স্ট্র্যাটেজি। দ্বিতীয়ত, আমরা ডুব দেব ম্যাকবেথের মূল গল্পে, যেখানে থাকবে ডাইনিদের ভবিষ্যৎবাণী এবং মানুষের চরম উচ্চাকাঙ্ক্ষা। তৃতীয়ত, আমরা দেখব খুন, প্যারানয়া এবং শেষ পর্যন্ত ম্যাকবেথের মর্মান্তিক পতন। এবং সবশেষে থাকবে 2026 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস কোয়েশ্চেন। 1 নম্বর সেকশন, সেমেস্টার 1 পরীক্ষার স্ট্র্যাটেজি, যেগুলোকে আমরা বলতে পারি আমাদের এক্সাম ক্র্যাক করার নিনজা টেকনিক। যে কোনো প্রতিযোগিতামূলক বা এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় ভালো করতে গেলে শুধু গল্প পড়লেই হয় না, কিছু স্মার্ট টেকনিক জানতে হয়। প্রথম আর সবচেয়ে কার্যকরী টেকনিকটা হল এলিমিনেশন মেথড বা বাদ দেওয়ার পদ্ধতি। পরীক্ষায় 4টে অপশনের মধ্যে সাধারণত 2টো অপশন থাকে যেগুলো একেবারেই অযৌক্তিক, মানে গল্পের সাথে কোনোভাবেই মেলে না। প্রথমে সেই দুটোকে আইডেন্টিফাই করে বাদ দিয়ে দিতে হবে, তাহলে সঠিক উত্তর খোঁজা 50-50 হয়ে যাবে আর কাজটা অনেক সহজ হবে। দ্বিতীয় ধাপ হল চরিত্র এবং স্থান ম্যাপিং। ম্যাকবেথ গল্পে প্রচুর নাম আর জায়গার উল্লেখ আছে, যেমন ডানকান, ব্যাঙ্কো, ম্যালকম, আর জায়গার মধ্যে ফস, ইনভারনেস, কডোর। পড়ার সময় এগুলোর একটা মেন্টাল চার্ট বা খাতায় ছোট্ট ম্যাপ বানিয়ে নেওয়া খুব উপকারী। আর তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটি হল রিভার্স রিডিং। প্রশ্ন পড়ার সময় নট বা এক্সেপ্ট শব্দগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। পরীক্ষার চাপের মুখে এই ছোট্ট শব্দগুলো আমাদের ব্রেন অনেক সময় স্কিপ করে যায়, আর তাতেই জানা উত্তরও ভুল হয়ে যায়। প্রশ্নটা দুবার পড়ে দেখতে হবে যে সেখানে কোনটি নয় বা ব্যতীত জানতে চেয়েছে কিনা। এই 3টে কৌশল মাথায় রাখলে ভুলের মাত্রা একদম জিরোতে নেমে আসবে। 2 নম্বর সেকশন, ম্যাকবেথ, ভবিষ্যৎবাণী এবং উচ্চাকাঙ্ক্ষা। এবার আমরা গল্পের একদম গভীরে প্রবেশ করব। গল্পের শুরুতে মূল চরিত্রগুলোর অবস্থান এবং তাদের ব্যাকগ্রাউন্ড বোঝা ভীষণ ভীষণ জরুরি। ডানকান হলেন স্কটল্যান্ডের রাজা, অত্যন্ত দয়ালু, ন্যায়পরায়ণ এবং সবার কাছে সম্মানীয় একজন রাজা। এরপর আসছি ম্যাকবেথের কথায়। ম্যাকবেথ হলেন রাজা ডানকানেরই এক অত্যন্ত সাহসী সেনাপতি, যিনি গ্ল্যামেসের থেন বা লর্ড। তার দুর্গের নাম হল ইনভারনেস। আর ব্যাঙ্কো হলেন আরেকজন সেনাপতি, যিনি যুদ্ধে ম্যাকবেথের সহযোগী এবং তার খুব কাছের বন্ধু। গল্পটা শুরু হচ্ছে একটা বিশাল যুদ্ধের পর। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো এক প্রবল বিদ্রোহ দমন করে যুদ্ধে জয়লাভ করে দেশে ফিরছিলেন। এই বিজয়ের আনন্দ এবং ক্লান্তির পটভূমিটি মাথায় রাখা খুব প্রয়োজন, কারণ ঠিক এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। তো যুদ্ধ থেকে ফেরার পথে এক জনশূন্য নির্জন প্রান্তরের মধ্যে হঠাৎ এক অদ্ভুত অতিপ্রাকৃত ঘটনা ঘটে। ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সামনে হঠাৎ করে 3টে ডাইনি বা উইচেস এসে হাজির হয়। তাদের চেহারা ছিল বিভৎস আর কথা বলার ধরনও ছিল অদ্ভুত। এই 3 ডাইনি ম্যাকবেথকে দেখে পরপর 3টে ভবিষ্যৎবাণী করে। প্রথম ডাইনি তাকে সম্বোধন করে গ্ল্যামিসের থেন বলে, যেটা সে আগে থেকেই ছিল। কিন্তু আসল চমক দেয় দ্বিতীয় ডাইনি, সে ম্যাকবেথকে বলে কডোরের থেন। আর তৃতীয় ডাইনি সবচেয়ে বড় প্রলোভনটা দেয়, সে বলে ম্যাকবেথ ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। জাস্ট ভাবা যায়, একটা সাধারণ সেনাপতিকে বলা হচ্ছে সে রাজা হবে। এখানেই শেষ নয়, ব্যাঙ্কো যখন নিজের ভাগ্য জানতে চায় তখন ডাইনিরা জানায় যে ব্যাঙ্কো নিজে রাজা না হলেও তার বংশধরেরা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এই কয়েকটা কথাই পুরো নাটকের বীজ বপন করে দেয়। ডাইনিদের কথাগুলো শোনার পর ম্যাকবেথের মনের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে যায়। সে সব ঘটনা সবিস্তারে চিঠি লিখে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানায়। এখানে স্বামী স্ত্রীর দুটি সম্পূর্ণ বিপরীতমুখী মানসিকতা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ম্যাকবেথ নিজে উচ্চাকাঙ্ক্ষী হলেও শুরুতে সে কিন্তু খুনি ছিল না, তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। রাজা ডানকান তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাহলে তাকে মারাটা কি ঠিক হবে?
কিন্তু অন্যদিকে লেডি ম্যাকবেথ ছিল অত্যন্ত রূঢ়, উচ্চাকাঙ্ক্ষী এবং নিষ্ঠুর। তার কাছে ন্যায় অন্যায়ের কোনো জায়গা ছিল না, তার শুধু মুকুটটা চাই। লেডি ম্যাকবেথ বুঝতে পারে যে তার স্বামীর স্বভাব বড্ড নরম, তাই সে অনবরত ম্যাকবেথকে উস্কে দিতে থাকে, তাকে কাপুরুষ বলে অপমান করে। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় যে ম্যাকবেথ নিজে রাজা হওয়ার স্বপ্ন দেখলেও লেডি ম্যাকবেথের সেই চরম বিষাক্ত উচ্চাকাঙ্ক্ষাই মূলত তার দ্বিধাগ্রস্ত স্বামীকে রাজা ডানকানকে খুন করার মতো একটা জঘন্য সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। 3 নম্বর সেকশন, খুন, প্যারানোয়া এবং পতন। এখান থেকে গল্পের গতি একেবারে বদলে যায়। উচ্চাকাঙ্ক্ষা কিভাবে ধ্বংস ডেকে আনে, এবার আমরা সেটা দেখব। রাজা ডাঙ্কান ম্যাকবেথের সাহসিকতার পুরস্কার দিতে তার দুর্গ ইনভার্নেসে অতিথি হয়ে আসেন। এটাই ছিল লেডি ম্যাকবেথের কাছে সবচেয়ে বড় সুযোগ। তার নিখুঁত চক্রান্ত অনুযায়ী ম্যাকবেথ মাঝরাতে চুপি চুপি ঘুমন্ত নিরপরাধ রাজাকে নিজের হাতে খুন করে। সকালে এই ভয়াবহ খুনের কথা জানাজানি হলে প্রাণভয়ে ডানকানের 2 ছেলে ম্যালকাম এবং ডোনাল্ড স্কটল্যান্ড ছেলে পালিয়ে যায়। রাজকুমাররা পালিয়ে যাওয়ায় ম্যাকবেথ খুব সহজে স্কটল্যান্ডের রাজা হয়ে বসে। কিন্তু সিংহাসনে বসলেই কি শান্তি মেলে? ম্যাকবেথের মনে শুরু হয় তীব্র প্যারানয়া বা আতঙ্ক। ওই যে ডাইনিরা বলেছিল ব্যাঙ্কোর বংশধরেরা রাজা হবে, এই ভয়ে সিংহাসন হারানোর আশঙ্কায় সে নিজের প্রিয় বন্ধু ব্যাঙ্কেকেও ভাড়াটে খুনি দিয়ে খুন করায়। তবে ব্যাঙ্কো মারা গেলেও অন্ধকারে ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ন্স পালিয়ে বাঁচতে সক্ষম হয়। একের পর এক খুন, চারিদিকে রক্ত আর বিশ্বাসঘাতকতা। এই পাপবোধের বিশাল বোঝায় লেডি ম্যাকবেথের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার মধ্যে স্লিপ ওয়াকিং বা ঘুমের ঘোরে হাঁটার রোগ দেখা দেয়। সে ঘুমের ঘোরে নিজের হাত থেকে কাল্পনিক রক্তের দাগ মুছতে থাকে। আর শেষ পর্যন্ত এই চরম অপরাধ বোধ থেকেই তার করুণ মৃত্যু হয়। এদিকে চারপাশের পরিস্থিতি যখন ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, রাজকুমার ম্যালকাম যখন ইংল্যান্ডের সৈন্য জোগাড় করছে, তখন ভীত সন্ত্রস্ত ম্যাকবেথ আবার ছুটে যায় সেই ডাইনিদের গুহায়। সে জানতে চায় তার ভবিষ্যৎ কী। এই দ্বিতীয় দফার ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথকে একটা সম্পূর্ণ মিথ্যা নিরাপত্তার অনুভূতি দেয়, যেটা আসলে ছিল তাকে ধ্বংস করার একটা ফাঁদ। ডাইনিরা তাকে 3টি কথা বলে। প্রথমত, ম্যাকডাফ নামের এক লর্ডের থেকে সাবধান থাকতে বলে। কিন্তু এরপরেই তারা 2টো একেবারে অসম্ভব শর্ত জুড়ে দেয়। তারা বলে, নারীর গর্ভজাত কোনো মানুষ ম্যাকবেথকে মারতে পারবে না, এবং যতদিন না বার্নাম উড নামের আস্ত জঙ্গলটা হেঁটে তার প্রাসাদের দিকে এগিয়ে আসছে, ততদিন তার সিংহাসন সম্পূর্ণ নিরাপদ। স্বাভাবিকভাবেই এই কথাগুলো শুনে ম্যাকবেথ ভীষণ নিশ্চিন্ত হয়ে যায়, কারণ কোনো মানুষ তো আর মায়ের গর্ভ ছাড়া জন্মায় না, আর জঙ্গলও কখনো হেঁটে আসে না। এই অংশটা চমৎকারভাবে প্রমাণ করে যে অতিপ্রাকৃত শক্তি কীভাবে চালাকি করে মানুষকে বিভ্রান্ত করে পতনের দিকে ঠেলে দেয়। কিন্তু গল্পে তো টুইস্ট থাকবেই। একটা আস্ত জঙ্গল কিভাবে হেঁটে প্রাসাদের দিকে আসতে পারে? এই আপাত অসম্ভব শর্তটার জট খুলতে গেলে আমাদের ছদ্মবেশ বা ক্যামোফ্লাজের সংজ্ঞাটা বুঝতে হবে। ক্যামোফ্লাজ মানে হলো পরিবেশের সাথে মিশে গিয়ে নিজের উপস্থিতি গোপন করা, যেটা মিলিটারিরা করে থাকে। গল্পের শেষে যখন ডানকানের ছেলে ম্যালকাম এবং লর্ড ম্যাকডফ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ম্যাকবেথের প্রাসাদ আক্রমণ করতে আসে, তখন তারা ঠিক এই বার্নামুর জঙ্গলের কাছে এসে জড়ো হয়। ম্যালকাম তার সৈন্যদের নির্দেশ দেয় জঙ্গলের গাছের ডালপালা কেটে নিজেদের সামনে আড়াল করে রাখতে, যাতে ম্যাকবেথের গুপ্তচররা তাদের আসল সৈন্য সংখ্যা বুঝতে না পারে। আর যখনই হাজার হাজার সৈন্য গাছের ডাল সামনে ধরে প্রাসাদের দিকে এগোতে শুরু করে, তখন ম্যাকবেথের রক্ষীদের মনে হয় যেন আস্ত বার্নামুর জঙ্গলটাই হেঁটে প্রাসাদের দিকে ছুটে আসছে। আর এভাবেই ডাইনিদের বলা সেই অসম্ভব ভবিষ্যৎবাণীটা বাস্তবে পরিণত হয়। জঙ্গল তো চলে এলো, এবার আসি একদম শেষ এবং সবচেয়ে বড় টুইস্টে। ডাইনিরা বলেছিল নারীর গর্ভজাত কোনো মানুষ মারতে পারবে না। এই শর্তটা কি হলো? রণক্ষেত্রে যখন ম্যাকবেথ আর ম্যাকডাফ মুখোমুখি হয়, ম্যাকবেথ খুব দম্ভ করে এই শর্তের কথা শোনায়। তখন ম্যাকডাফ সেই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ করে। ম্যাকডাফ আসলে মায়ের স্বাভাবিক গর্ভজাত ছিলেন না। তাকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচার বলা হয়, সেই পদ্ধতিতে মাতৃগর্ভ কেটে পৃথিবীতে আনা হয়েছিল। অর্থাৎ ডাইনিদের কথার আক্ষরিক অর্থে সেই উমেন বর্ন বা স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মানো মানুষ ছিল না। আর ঠিক এই লুপহোল বা ফাঁকটার জন্যই ম্যাকডাফ ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ম্যাকবেথকে হত্যা করার ক্ষমতা রাখতেন। শেষমেশ এক তুমুল যুদ্ধে ম্যাকডাফের হাতেই ম্যাকবেথের পতন ঘটে, আর ম্যালকাম স্কটল্যান্ডের প্রকৃত এবং যোগ্য রাজা হিসেবে সিংহাসনে বসেন। ন্যায়ের জয় হয়। 4 নম্বর সেকশন,
মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস কোয়েশ্চেন্স ফর 2026। এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো বুঝলাম, এবার সেগুলোকে সরাসরি পরীক্ষার প্যাটার্নে অ্যাপ্লাই করে দেখার পালা। এই প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এটি খুব বেসিক কিন্তু পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন। নাটকের শুরুতে স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? একটু আগে আমরা ক্যারেক্টার ম্যাপিংয়ে এটা শিখেছি, একটু মনে করার চেষ্টা করলেই উত্তরটা চলে আসবে। একদম ঠিক। সঠিক উত্তরটি হল রাজা ডানকান। সব ষড়যন্ত্র, ডাইনিদের জাদু এবং ট্র্যাজেডি শুরু হওয়ার আগে তিনিই ছিলেন স্কটল্যান্ডের মহান এবং অত্যন্ত জনপ্রিয় রাজা। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক। ম্যাকবেথের জন্য ডাইনিদের প্রথম ভবিষ্যৎবাণীটি কী ছিল? অতি প্রাকৃত সেই টাইমলাইনটি একটু মনে করতে হবে। 3 ডাইনি পরপর কি বলেছিল? সঠিক উত্তরটি হল গ্ল্যামাসের থেন। ম্যাকবেথ আগে থেকে এই পদের অধিকারী ছিল ঠিকই, কিন্তু ডাইনিরা জঙ্গলে দেখা হওয়ার পর প্রথমে তাকে এই উপাধি দিয়েই সম্বোধন করেছিল। এরপর তারা কডরের থেন এবং ভবিষ্যতের রাজা হওয়ার কথা বলে। সিকোয়েন্সটা গুলিয়ে ফেললে চলবে না। তৃতীয় প্রশ্নটি এই নাটকের একদম কোর থিমের উপর ভিত্তি করে তৈরি। রাজা ডানকানকে খুন করতে ম্যাকবেথকে কে প্ররোচিত করেছিল? কার কথায় ম্যাকবেথ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়? উত্তরটি হল লেডি ম্যাকবেথ। তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা এবং নিষ্ঠুর প্ররোচনাই ছিল ম্যাকবেথে এই চরম পতনের মূল অনুঘটক বা ক্যাটালিস্ট। সে না থাকলে হয়তো ম্যাকবেথ কখনোই রাজাকে মারার সাহস পেত না। গল্পে ক্লাইম্যাক্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লট ভিত্তিক প্রশ্ন। বার্নাম উড কীভাবে দুর্গের দিকে এগিয়ে এসেছিল? ডাইনিদের সেই আপাত অসম্ভব ভবিষ্যৎবাণীর সমাধানই লুকিয়ে আছে এর উত্তরে। ঠিক তাই। উত্তরটি হল সৈন্যরা ছদ্মবেশ বা ক্যামোফ্লাজ হিসেবে গাছের ডালপালা কেটে নিজেদের সামনে বহন করেছিল। এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা জাদু ছিল না, এটা ছিল ম্যালকমের একটা দুর্ধর্ষ সামরিক কৌশল। এবার আমাদের আজকের সেশনের সর্বশেষ এবং চূড়ান্ত প্রশ্ন। শেষ পর্যন্ত কে ম্যাকবেথকে হত্যা করেছিল? কার হাতে এই অত্যাচারী রাজার পতন হয়? সঠিক উত্তরটি হল লর্ড ম্যাকডাফ। এই তথ্যটি প্রমাণ করে যে সিজেরিয়ান জন্মের কারণে ম্যাকডাফই ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি ডাইনিদের ওই মায়ের গর্ভজাত নয় নিয়মের বাইরে ছিলেন। ক্লাস শেষ করার আগে সবার জন্য একটা অত্যন্ত চিন্তামূলক প্রশ্ন রাখা হলো। ম্যাকবেথের এই করুণ পতন কি সত্যি অতিপ্রাকৃত ভবিষ্যৎবাণীর ফল ছিল, নাকি নিছকই মানুষের নিজের ভেতরের লোভ আর উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল? পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে গল্পটার মূল নির্যাস বা থিম বুঝতে অনেক সুবিধা হবে, আর যে কোনো প্রশ্নে উত্তর দেওয়া সহজ হবে। আজকের এই ডিটেইলড বিশ্লেষণটি যদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করে থাকে, তবে এভাবেই ফোকাসড থেকে শেখার আগ্রহ বজায় রাখতে হবে। এই ক্লাসের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল এবং সেমিস্টার 1-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ কপি পেতে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি মেসেজ করো। ভবিষ্যতে সিলেবাসের ওথেলো, অ্যাজ ইউ লাইক ইটের মতো অন্যান্য গল্পগুলোর আরও নিখুঁত এবং এক্সাম ওরিয়েন্টেড বিশ্লেষণ নিয়ে আসা হবে। মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং।